easily done. It's all over. Bangladesh wins by 58 runs. Zimbabwe all out 183. এক ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। লক্ষ্য হোয়াইট ওয়াশ। দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানে হারালো সফরকারীদের। ভক্ত সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। আশাবাদী যে বাংলাদেশ ইতিহাসের পাতা কখনো শেষ হওয়ার মতো নয়, আর বাংলাদেশের খেলোয়াড়রা যে নতুন নতুন ইতিহাস করছে যা কখনো শেষ হওয়ার মতো নয়। যে কোনো দেশের সাথে মোকাবেলা করবে তারা ভালো খেলবে। বাংলাদেশ আজকে জিতাতে আমরা অনেক খুশি। আমরা চাই একটা ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করতে জিম্বাবুকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতের বেলা অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে বলছে পুলিশ। ব্লগার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। দীপন হত্যার পর আজিজ সুপার মার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ, নিরাপত্তা জোরদারের দাবি। ময়মনসিংহে ৮ বছরের শিশু ফরহাদ হত্যা মামলার রায় ঘোষণা, ৬ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওষুধের মেধাস্বত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাড়ছে না উৎপাদন খরচ, বলছেন সংশ্লিষ্টরা। আরও ১৭ বছর সুফল পাবে বাংলাদেশের মানুষ। এবং মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা চলছে। নিশ্চিত বিজয়ের পথে সূচির দল এনএলডি, ক্ষমতাসীন দলের পরাজয় স্বীকার। শুরু করছি বাংলাদেশের জয়ের খবর দিয়ে। দাপটের সাথেই সিরিজ জিতল বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়েছে স্বাগতিকরা। টস হেরে আগে ব্যাট করে সাকিবের পরিবর্তে দলে আসা ইমরুল কায়েসের 50-তে ৯ উইকেটে ২৪১ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৩ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। আর এই জয়ের ফলে ঘরের মাটিতে টানা পঞ্চম সিরিজ জয়ের স্বাদ পেল মুশফিক মাশরাফিরা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। লক্ষ্যটা ২৪২ রানে। মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে মাশরাফি, মুস্তাফিজ, সানিদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ানরা। মিরপুরে টাইগার ভক্তদের উৎসবের প্রথম উপলক্ষটা এনে দেন সানি। জিম্বাবুয়ের দলীয় ২২ রানে ওপেনার চাকা ফাঁকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন তিনি। এরপর চিবাবা, অরভিন, উইলিয়ামস একে একে সবাই সাজঘরমুখী হলে দিশেহারা হয়ে পড়ে সফররতরা। বিপর্যস্ত অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করতে থাকেন অধিনায়ক চিগুম্বুরা ও সিকান্দার রাজা। দুজনের ৭৩ রানের জুটির উপর ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে অতিথিরা। কিন্তু হঠাৎ করেই আলামিন ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় ওয়াটেমোরের শিষ্যদের সেই স্বপ্ন। রাজা ব্যক্তিগত ৩৩ ও চিগুম্বুরা ৪৭ রানে আলামিনের শিকারে পরিণত হলে জিম্বাবুয়ের হারটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর শেষ দিকে নাসির, মুস্তাফিজরা অতিথিদের টুটি চেপে ধরে লেজটুকু ছেটে ফেললে ১৮৩ রানেই গুটিয়ে যেতে বাধ্য হয় তারা। মুস্তাফিজ সর্বোচ্চ ৩টি উইকেট ছাড়াও নাসির ও আলামিন নেন ২টি করে উইকেট। দিনের শুরুতে অবশ্য আগের ম্যাচের মতোই এই ম্যাচেও টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষে ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটাও ছিল বেশ নড়বড়ে। দলীয় মাত্র ৩২ রানেই সাজঘরে ফেরেন হার্ডিটার ওপেনার তামিম। ওয়ান ডাউনে নেমে নিজের অস্বস্তির কথাটা যেন ব্যাটেই বুঝিয়ে দিলেন লিটন দাস। পানিয়াঙ্গারের শিকার হয়ে তিনি যখন সাজঘরে ফিরলেন তখন তার নামের পাশে যোগ হয়েছে মাত্র ৭ রান। এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে অটল ছিলেন বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া ওপেনার ইমরুল কায়েস। মাত্র ৫৩ বলে তুলে নেন ক্যারিয়ারের একাদশ হাফ সেঞ্চুরি। অবশ্য দীর্ঘদিন রান খরায় ভুগতে থাকা রিয়াদ ৪ ও আগের ম্যাচে সেঞ্চুরিয়ান মুশফিক ২১ রানে বিদায় নেওয়ার পর কিছুটা ধৈর্যহারা হয়ে পড়েন তিনিও। দলীয় ১৫১ ও ব্যক্তিগত ৭৬ রানে তার দুর্দান্ত ইনিংসটির অপমৃত্যু ঘটে জিম্বাবুয়ান স্পিনার শন উইলিয়ামসের বলে। এরপর দুই বন্ধু সাব্বিরের ৩৩ ও নাসিরের ৪১ রানের সুবাদে ২৫০ রানের কাছাকাছি পৌঁছায় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪১ রানেই থামে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮তম ওয়ানডে জয়, পাশাপাশি এই প্রতিপক্ষের বিপক্ষে নবম ওয়ানডে সিরিজ জয়। রেকর্ডের পাতায় আরও আছে। টানা ৪টি ওয়ানডে সিরিজ জিতে এখন রীতিমতো দুরন্ত বাংলার টাইগাররা। এবার লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করা। তৃতীয় ওয়ানডেতে সে লক্ষ্যেই মাঠে নামবে মুশফিক, মাশরাফিরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের আরও খবর থাকছে সংবাদের শেষাংশে।
এবার অন্যান্য প্রসঙ্গ। অপরাধী শনাক্তের ক্ষেত্রে হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে ক্লোজ সার্কিট ক্যামেরার। আর সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি ও তদারকি না থাকায় চীন থেকে গণহারে আনা হচ্ছে নিম্নমানের সিসি ক্যামেরা। এসব ক্যামেরার চিত্র ধারণ ক্ষমতা একেবারেই সীমিত। প্রযুক্তি বিশেষজ্ঞ ও পুলিশের কর্মকর্তারা বলছেন, উন্নত মানের সিসি ক্যামেরা না হলে লক্ষ্যই ভেস্তে যাবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 মাস আগেও জরুরি প্রয়োজন না হলে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা তেমন ব্যবহার ছিল না, কিন্তু ক্রমাগত নাশকতা বাড়তে থাকায় অপরাধী শনাক্তে গুরুত্ব বেড়ে গেছে সিসি ক্যামেরার। এর মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পুলিশের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এই অবস্থায় চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দামও। সব ধরনের ব্র্যান্ড আমরা কিন্তু এখন ইনপুট করি এবং সেলও করতেছি ভালো। এইচডি ক্যামেরার টোটাল প্যাকেজটা পড়তেছে 45,000 টাকার মধ্যে, আর অ্যানালগ ক্যামেরার গুলো পড়তেছে 35-এর মধ্যে। সাধারণ মানের সিসি ক্যামেরা দিয়ে মাত্র 10 থেকে 20 মিটার দূরত্বের চিত্র ধারণ সম্ভব। তবে এইচডি ম্যানের ক্যামেরা দিয়ে 30 থেকে 70 মিটার দূরত্বের চিত্র ধারণ করা যায়। কিন্তু মানুষের মধ্যে ধারণা না থাকায় নিম্নমানের ক্যামেরা বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি। অনেকেই কম প্রাইসের কারণে কিনছে যে নিম্নমানের ক্যামেরা। কোন জায়গায় লাগানো হচ্ছে এবং সেখানে কি ক্যামেরা লাগবে সরকার থেকে এটা নির্দিষ্ট করে দিলে তাহলে সাধারণ মানুষ আর এই ভোগান্তির শিকার হবে না, ভালো জিনিসটা ইউজ করবে এবং আমাদের যে পারপাস সেটাও ঠিক মতো সলভ হবে। সিএমপির শীর্ষ এই কর্মকর্তার মতে নিম্নমানের ক্যামেরায় নাইট ভিশন সিস্টেম দুর্বল হওয়ায় রাতের চিত্র দেখে অপরাধীকে শনাক্ত করা অনেকটা কঠিন। মূলত অপরাধীরা, সন্ত্রাসীরা তো রাতের অন্ধকারটাকে তারা বেছে নেয়, তার ফলে নাইট ভিশন না থাকলে এই ক্যামেরা ইউজলেস। আগে চট্টগ্রামে প্রতি মাসে মাত্র কয়েকশো ক্যামেরা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 3 থেকে 4,000। সাম্প্রতিক সময়ে সারা দেশে বেশ কিছু অপরাধের রহস্য উন্মোচনে মূল ভূমিকা পালন করেছে এই সিসি ক্যামেরা। এখন চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সিসি ক্যামেরা দেখাচ্ছে বিক্রি হচ্ছে, কিন্তু এর কতটুকু মানসম্মত তাও কেউ পর্যালোচনা করছে না। আর এর কার্যকারিতা কতটুকু থাকে তাই এখন দেখার বিষয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রকাশক দীপন হত্যা সহ ব্লগারদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সমাবেশ এবং আলোর মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। বিকেলে সমাবেশে অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠন সহ সাধারণ মানুষ। এ সময় তারা প্রকাশক ফয়সাল আরিফিন দীপনের হত্যাকারী সহ মুক্তচিন্তা চর্চাকারীদের ওপর হামলা এবং সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। পাশাপাশি সমাবেশে বক্তারা জঙ্গিবাদ রুখে দিতে সরকারকে আরও সজাগ হওয়ার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে আলোর মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করেন তারা। অপরাধীদের বিচারের আওতায় এনে দেশের সব মানুষ যেন মত প্রকাশের স্বাধীনতা পায় এবং মুক্ত চিন্তা চর্চা করতে পারে সে পরিবেশ রাষ্ট্রকেই সৃষ্টি করতে হবে বলে জানান তারা। লেখক ও প্রকাশক দীপন হত্যার পর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত আজিজ সুপারমার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়েছে। আগের মতো আর লেখক, কবি, সাহিত্যিক ও পাঠকদের আড্ডা জমে না এখানে। দোকানগুলোতে কমে গেছে ক্রেতা সমাগম ও বিকিকিনিও। এই অবস্থায় মার্কেটের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। 90-এর দশকে পাঠক সমাবেশ নামে ছোট্ট একটি বইয়ের দোকান দিয়ে যাত্রা শুরু হয় আজিজ সুপারমার্কেট বইয়ের বাজারের। পরে লেখক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা সহ নানা ক্ষেত্রের সৃজনশীল মানুষদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই মার্কেট ও এর আশপাশ। সাথে যুক্ত হয় উদ্দেশ্যমূলক কিংবা উদ্দেশ্যহীন তরুণদের আড্ডা। সম্প্রতি মার্কেটের ভেতরে লেখক ও প্রকাশক দীপন হত্যার ঘটনায় সবকিছুই যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে। প্রাণ চাঞ্চল্যের স্থান দখল করেছে এক ধরনের ভয়। অ্যাক্সিডেন্টের পরে তখন আড্ডাটা ওইভাবে জমে না এবং সবাই ওইভাবে কেউ আসতেও চায় না। এই যে প্রাণ চাঞ্চল্য ছিল এই ঘটনার পর এটি স্তব্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন ওই ঘটনার পর মার্কেটে ক্রেতা উপস্থিতি কমার পাশাপাশি কমেছে বেচা বিক্রিও। মানুষ এখন ভয়ে আসতে চায় না, কারণ এখানে খুন হয়ে গেছে। আগের তুলনায় কোনো বেচাকেনাই নাই, আমরা খুব কষ্টের মধ্যেই আছি। প্রকাশকরা জানালেন এখনো ভয়ে ভয়ে আছেন তারা। মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি তাদের। তবে মার্কেটের ব্যবসায়ী সমিতি বলছেন ইতোমধ্যে প্রশাসনের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীও নিয়োগ করা হয়েছে। আমাদের নিরাপত্তাটা আসলে নিশ্ছিদ্র হচ্ছে না। তো আমি মার্কেট কমিটির কাছে দাবি জানাবো যে প্রবেশ মুখ সংকুচিত করে সন্দেহভাজন লোকদেরকে আমাদের মার্কেটের নিরাপত্তা কর্মীরা চ্যালেঞ্জ করতে পারেন। আমাদের সিভিলে কিছু নিরাপত্তা কর্মী পুরো মার্কেটটাতে ঘুরতেছে ফিরতেছে,
তারপর প্রশাসন থেকেও আমাদেরকে পুলিশ দিয়েছে, তারাও ঘুরতেছে। গত 31শে অক্টোবর আজিজ সুপারমার্কেটে নিজ প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির স্বত্বাধিকারী ও লেখক ফয়সল আরিফিন বিপনকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি জাতীয় সংসদকে নিয়ে টিআইবির মন্তব্য ও প্রতিবেদনকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র উল্লেখ করে সংসদের কঠোর সমালোচনা করেছেন মন্ত্রী ও সংসদ সদস্যরা। তারা মনে করেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে হেয় করতেই এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এ ধরনের কার্যক্রম রাষ্ট্রদ্রোহের শামিল উল্লেখ করে সংসদে এসে ক্ষমা চাইতে সংগঠনটির প্রতি আহ্বান জানান তারা। অবিলম্বে অবনত মস্তকে তিনি এর জন্য ক্ষমা চাইবেন এবং জীবনেও কোনোদিন সংবিধান এবং পার্লামেন্ট সম্বন্ধে কথা বলবেন না, এই অঙ্গীকার করা বললো এই কেবল আমরা মেনে নেব। বন্যা স্পর্শকাতর প্রতিবেদনে মহান জাতীয় সংসদকে পুতুল নাচে নাট্যশালার সাথে তুলনা করেছেন। এটা কতখানি যুক্তিসঙ্গত, সৌজন্যমূলক এবং এখতিয়ারভুক্ত তা অবশ্য বিবেচনার দাবি রাখে। এই হত্যাকাণ্ড নিয়ে যখন লেখালেখি হচ্ছে, বলাবলি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে টিআইবি কি বলেছে, এই সমস্যার সমাধান হবে যদি দেশে অনতিবিলম্বে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়। তাইলে কি আমরা এই প্রশ্ন রাখতে পারি না, টিআইবির যিনি এই কথা উচ্চারণ করেছেন, আমি তার নাম নিলাম না, আমরা কি এই কথা বলতে পারি না যে এই অবস্থাটা সৃষ্টি করা হয়েছে একটি নির্বাচন। এখন লক্ষ্য করেন, আমি কিন্তু আমার প্রতিক্রিয়া, আমি সাংবাদিক সম্মেলনে অন্য ব্যাপারে সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম, সাংবাদিকদের প্রশ্নের উত্তর আমি বলেছিলাম যে টিআইবি প্রমাণ করেছে যে টিআইবি বিএনপির একটি অঙ্গ সংগঠন। বিরোধী মত দমন করতে গিয়ে সরকার দেশকে রাজনীতি শূন্য করে দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা আইনসিদ্ধ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একজন মানুষ যিনি আইনানুগভাবে চিকিৎসার জন্য বিদেশে যান, তাকে পলাতক দেখিয়ে একটি নালিশি মামলায় গ্রেপ্তার দেখানো, এটা মোটেই আইন সিদ্ধ হয়নি বলে আমাদের দল বিএনপি মনে করে। সরকার বিরোধী মত সহ্য করতে পারছে না, তাই দেশে এখন রাজনীতি ক্রমেই শূন্য হয়ে পড়ছে। এই পরিস্থিতি মোটেই শুভ নয়। রাত 11টার সময় আরো থাকছে। এক সময়ের মাদকাসক্তদের দিয়ে চলছে রাজধানীর পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসা সেবা। 3 মালিককে 6 মাসের কারাদণ্ড দিলেন আদালত। দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে আগামী পৌরসভা নির্বাচন। এ সংক্রান্ত অধ্যাদেশটি আইন আকারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2015। এছাড়া বৈঠকে বীমা কর্পোরেশন আইন 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বাণিজ্যিক উদ্দেশ্যের পাশাপাশি জনস্বার্থের বিষয়টি নিশ্চিত করে আইনটি পরিচালনার বিষয়ে গুরুত্ব দেয় মন্ত্রিসভা। এর আগে বৈঠকের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর 2য় ক্যাটাগরির তালিকাভুক্ত প্রতিষ্ঠানে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানায় মন্ত্রিপরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। বিশ্বের 50টি স্বল্পোন্নত দেশের জন্য ওষুধের মেধাস্বত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাংলাদেশ আরো 17 বছর কম খরচে ওষুধ তৈরি ও কেনাবেচা করতে পারবে। এবছর 31 ডিসেম্বর মেধাস্বত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই WTO এ সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুফল আসবে বলে মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। চলতি বছরেই শেষ হতে যাচ্ছে দরিদ্র দেশগুলোর জন্য উন্নত বিশ্বের দেয়া ওষুধের মেধাস্বত্বর বিশেষ সুবিধার মেয়াদ। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই সুবিধা বহাল রাখতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর কাছে আবেদন জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত মেধাস্বত্ব বিষয়ক পরিষদ ট্রিপসের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় WTO। আর এজন্য 2033 সাল পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমা।
এ ছাড়ের ফলে মেধাস্বত্বর জন্য বাংলাদেশের মতো দেশগুলোকে অর্থ ব্যয় করতে হবে না। এতে একদিকে যেমন দামি ওষুধ নিজেদের বাজারে কম খরচে উৎপাদন করতে পারবে, অন্যদিকে দেশের উৎপাদিত ওষুধ থাকবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এমনটাই মনে করছেন ওষুধ শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা। 16 কোটি লোক নতুন নতুন আবিষ্কার যদি এই অল্প দামে পায় তাহলে পর একটা বিরাট সুবিধা না? তার ফলে কি হবে, বাংলাদেশের জনগণ সুলভ মূল্যে ওষুধ পাচ্ছে, নতুন নতুন ওষুধ। আর দ্বিতীয় অবস্থা হলো বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলির জন্য গোটা পৃথিবীর দ্বার উন্মুক্ত হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন স্বল্পোন্নত দেশগুলোতে জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে নতুন এ আইন। আর এর ফলে বাংলাদেশের চিকিৎসা সুবিধাও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। পেটেন্ট আইন যদি মানতে হয় তখন ওই পেটেন্ট ওষুধের দাম তো অনেক বেশি, তো ফলে আমরা ওই ওষুধগুলো ব্যবহার করতে গেলে আমাদের অনেক কাঁচামাল অনেক বেশি দামে কিনতে হবে। তো যদি কিনতে হয় তখন ওষুধের দামটা যাবে বেড়ে। লাভ হলো এই যে আমরা যেই দামে ওষুধ পাচ্ছিলাম এখন আমরা সেই দামেই ওষুধ পাবো, আমাদের ওষুধের দাম আর বাড়ার কোনো কারণ নেই। তারা বলছেন যদি বাংলাদেশ এর মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হয় তাহলেও আগামী 9 বছর অর্থাৎ 2024 সাল পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। আগামী 15 থেকে 18 ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের মুক্তাগাছায় 8 বছরের শিশু ফরহাদ হত্যা মামলায় 6 জনের ফাঁসি এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবির এই আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায় মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুল কুদ্দুসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে 2010 সালের 5 মে আইয়ুব আলীর ছেলে ফরহাদকে মারধর করে প্রতিবেশী আব্দুল কুদ্দুস। এক পর্যায়ে ফরহাদ মারা গেলে তার হাত পা কেটে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পরদিন ফরহাদের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই নিহতের বাবা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং দুপক্ষের শুনানি শেষে আজ এ রায় দেন আদালত। একসময় নিজেরাই মাদক গ্রহণ করতেন, এরপর পুনর্বাসন কেন্দ্রে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা নিয়ে এখন তারাই মাদকাসক্তদের চিকিৎসক বনে গেছেন। শুনলে অস্বাভাবিক মনে হলেও এমন মাদকাসক্তদের দিয়েই পরিচালিত হচ্ছে রাজধানীর অনেক পুনর্বাসন কেন্দ্র। রাজধানীর মোহাম্মদপুর অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনহীন এ ধরনের 2টি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের 3 মালিককে 6 মাস করে কারাদণ্ড দিয়েছেন র‍্যাব 2 এর ভ্রাম্যমাণ আদালত। মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসতে চিকিৎসা নিতেই অনেকে ভর্তি হয়েছেন এসব কেন্দ্রে। 15 বছর বয়সী কিশোর থেকে শুরু করে আছেন 50 বৃদ্ধ। তবে উদ্বেগের বিষয় হলো এসব পুনর্বাসন কেন্দ্রে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স থাকার কথা থাকলেও তারা আসেন কালে ভদ্রে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 2 এর একটি দল মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নিউ তৈরি মাদকাসক্ত কেন্দ্র এবং ফিউচার মাদকাসক্ত কেন্দ্রে অভিযান চালিয়ে এমন চিত্রই দেখতে পান, যেখানে মাদকাসক্তদের নেশার আকাঙ্ক্ষা তীব্র হলে কর্তৃপক্ষই দেন ভিন্ন চিকিৎসা। অনেকে আবার চিকিৎসা নিতে নিতে এখন নিজেই পালন করছেন চিকিৎসকের ভূমিকা। বেড়া উঠলে মনে করেন 2-3 জন ধরে একদম নাকি মুখের ভিতর পানি দিতে থাকে, পানি দেয়, তারপরে 2-3 বার করে গোসল করায় তারপরে এই ট্রিটমেন্ট পাবে। আমাকে মারধর করবে, কোটো করে পানি থেরাপি দেয়, এই করে সেই করে মেন্টালি শারীরিক নির্যাতন করে। সপ্তাহে একদিন ডাক্তার আসে, আইসা ওজন মাপে, দেখলো না দেখলে না। এখানে কোনো নার্স টাস নাই বা কোনো অন্য কোনো চিকিৎসা বা সেবা যত্ন নাই। বারাকায় ট্রিটমেন্ট নিচ্ছি, নেওয়ার পরে ওখানে ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছি, তারপরে এখানে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর এখানে এসে চাকরি করছি। নিয়ম নীতি না মেনে চলা কেন্দ্র দুটি 7 দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ন্যূনতম একজন সার্বক্ষণিক চিকিৎসকের যে উপস্থিতি থাকার কথা এবং তাদের তত্ত্বাবধান দেখার জন্য 8 থেকে 10 জন এই স্বাস্থ্য স্টাফ থাকার কথা, আমরা তাদের কাউরেরই উপস্থিতি পাইনি। এবং আশ্চর্যজনকভাবে আমরা দেখেছি যে এদের এই কাজগুলো যারা করছে তারা নিজেরাও সাবেক মাদকাসক্ত, ন্যূনতম অক্সিজেনের ব্যবস্থাও নাই সেখানে। মালিক 3 জনকে আমরা 6 মাস করে কারাদণ্ড প্রদান করেছি এবং এর মধ্যে একজনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন 2021 সালের মধ্যে সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিকেলে রাজধানীর লালমাটিয়ার নিউ কলোনি মাঠে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন লালমাটিয়ার নিউ কলোনির পুরাতন 7টি ভবনে বাস করা স্বল্প আয়ের মানুষের জন্য নির্মিতব্য ভবনে 114টি পরিবারকে ফ্ল্যাটের বরাদ্দপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী জানান যত শিগগিরই সম্ভব এসব ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। আগামী 30 মাসের মধ্যে ভবনের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে আশা করেন মন্ত্রী।
নিউ কলোনির পুরনো 3টি ভবন 60-এর দশকে নির্মাণ করা হয়েছিল। গণপূর্ত মন্ত্রণালয় এসব ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করে সেখানে বসবাসরতদের কাছে স্বল্প মূল্যে ফ্ল্যাট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় বিক্ষোভ প্রদর্শন করেন কলোনির কিছু বাসিন্দা। এ সময় সরকারি দলের কর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম করা হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। কয়েক মানুষকে বরাদ্দ দিছে, আমাদেরকে দিবে না, আর দিলেও এটার হলো অনেক দাম নিবে যা আমরা দিতে পারবো না। আমাদের কাছে আপনার বরাদ্দ করার জন্য নির্দেশ থাকা অবস্থায় আমাদেরকে না দেয়া আজকে আমলাদেরকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে একটা গোষ্ঠী। আমাদের মেয়েদের ছেলেদের সবাইকে ধাক্কা ফেলেছে মাস্তানার সেখানে কিছু। কর ও ভ্যাট আদায়ের নামে করদাতাদের সঙ্গে রাজস্ব কর্মকর্তাদের কোনো ধরনের হয়রানিমূলক আচরণ সংগ্রহ করা হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। এনবিআর ও এফবিসিসিআই এর পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে এনবিআর চেয়ারম্যান রাজস্ব কর্মকর্তাদের প্রতি এ সতর্কবার্তা উচ্চারণ করেন। এ সময় ব্যবসায়ীদের হয়রানি করা হবে না আশ্বস্ত করে এনবিআর চেয়ারম্যান বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান। বিকেলে এফবিসিসিআই এর সম্মেলন কক্ষে এই সংলাপ হয়। আমরা না হই এবং কোনো ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ ট্যাক্স বা ভ্যাট ধরা হয় যেগুলো আসলেই করা উচিত না। আমরা অচিরেই এনবিআর ডেস্ক আমাদের এখানে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করতে চাই। সেখানে আমরা চাই, বিগত দিনে বলেছিলাম, প্রতি 15 দিন অন্তর অন্তর একজন কমিশনার কিংবা ফার্স্ট সেক্রেটারি লেভেল ভদ্রলোক আসবেন, এসে আমাদের যে 3টা সমস্যার দিকে আছে ওনারা দেখবেন। The paradigm for harassment has to be ended. অর্থাৎ হয়রানির যে মানসিকতা এটা আপনাদেরকে বদলাতে হবে। সুতরাং তারা এখন থেকেই সতর্ক হয়ে যাবেন, কোথাও কখনো হ্যারাসমেন্ট হবে না। আমরা ব্যবসায়ীদেরকে সত্যিকার অর্থে পার্টনার, যেটা বলেছেন আপনারা, পার্টনার হিসেবে দেখব। এটাই হচ্ছে আমাদের 5P পলিসি। 5টি দেশের 100 শিল্পীর অংশগ্রহণে বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব 2015। 12 নভেম্বর থেকে 14 নভেম্বর রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে মেরিল নিবেদিত এই উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান ও আয়ারল্যান্ডের লোকসঙ্গীত শিল্পীরা ওই 3 দিন মাতাবেন উপস্থিত দর্শকদের। মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টসের যৌথ আয়োজনে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন বিশ্বের সেরা শেকড় সন্ধানী লোকগানগুলো। উৎসবের এন্ট্রি পাস পেতে ঢাকা ইন্টারন্যাশনাল folkfest.com ও সহজ.com সাইটে গিয়ে বিনামূল্যে নিবন্ধন করতে হবে। মেরিল নিবেদিত আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে। মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিপুল বিজয়ের পথে বিরোধী নেতা অং সান সুচির দল এনএলডি। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে মোট 498 আসনের মধ্যে এ পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত 32টি আসনের 32টিতে জয় পেয়েছে এনএলডি। পূর্ণ ফল প্রকাশের আগেই নির্বাচনে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি। রোববার ভোট গণনা শুরুর পরপরই ইয়াঙ্গুনে এনএলডির সদর দপ্তরের সামনে জড়ো হয় দলটির শত শত সমর্থক। এনএলডির প্রতীক লাল রঙের পোশাক ও পতাকা হাতে আনন্দ উল্লাসে মেতে ওঠে অনেকেই। এনএলডি জয়ী হবে এমন বিশ্বাস নিয়েই আমি অং সান সুচিকে ভোট দিয়েছি। আমরা অবশ্যই সফল হব। মিয়ানমারে 25 বছরের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক এই নির্বাচনের ফল প্রকাশকে কেন্দ্র করে বাড়তি উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। রাত পোহাতেই সোমবার সকালে ইয়াঙ্গুনবাসীকে দেখা যায় পত্রপত্রিকার দোকানের সামনে ভিড় করতে। নির্বাচনের ফল কি হয় সেই উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারিনি। যে দলই জয় পাক না কেন, আমরা আশা করি তারা জনগণের কল্যাণে কাজ করবে। এরই মধ্যে সেনা সমর্থিত ক্ষমতাসীন সরকার নির্বাচনে সুচির দলের কাছে পরাজয় মেনে নিয়েছে। ইউএসডিপির কেন পরাজয় হলো তার কারণ অনুসন্ধান করা হবে বলে দলটির এক নেতার বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার সকালে ইয়াঙ্গুনে এনএলডির সদর দপ্তরে পৌঁছান সু চি। এ সময় তিনি সমর্থকদের চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। আমার মনে হয় নির্বাচনের ফল কি হতে যাচ্ছে তা সবাই জানেন। এরই মধ্যে সরকারিভাবে ফল প্রকাশ করতে শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার রাজধানী নাইপিদুতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার। এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইয়াঙ্গুনের লাথা ও সেক্কান উভয় আসনেই এনএলডি জয় পেয়েছে। 50 বছরের সেনা শাসন শেষে 2011 সালে নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারে ক্ষমতায় আসে ইউএসডিপি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক জেনারেল থান শোয়ে। তার পরপরই প্রধানত পাশ্চাত্যের চাপে রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টাইগারদের সিরিজ জয়ের আনন্দে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। ঘরের মাঠে টানা 5ম সিরিজ জয়ের পর জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের প্রত্যাশার কথা জানান টাইগার ভক্তরা। সাব্বির আর নাসিরের জন্য বাংলাদেশের জুটি ভালো হয়েছে এবং আলামিনের দুর্দান্ত 2 উইকেটে বাংলাদেশ জিতছে। ক্যাপ্টেন্সির যে চেঞ্জেস গুলো আসতেছে আজকেও কিন্তু সেই প্রমাণটা কিন্তু সে দিয়েছে। লুকাস দলের জন্য খুব ভালো খেলছে, আর বিশেষ করে মাশরাফি ভাই খুব ভালো বোলিং চেঞ্জ এবং সব ক্ষেত্রে ভালো করছে। বাংলাদেশের যে টাইগাররা যে পরিমাণ ভালো খেলতেছে, আমরা আশা করি যে কোনো দেশের সাথে বাংলাদেশ যদি খেলা হয়, যে কোনো দেশের সাথে মোকাবেলা করবে তারা ভালো খেলবে। বাংলাদেশ আজকে জিতাতে আমরা অনেক খুশি। আমরা চাই আরেকটা ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করতে জিম্বাবুয়েকে। রাত 11টার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। Easily done. It's all over. Bangladesh wins by 58 runs. Zimbabwe all out 183. এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। লক্ষ্য হোয়াইট ওয়াশ। দ্বিতীয় ওয়ানডেতে 58 রানে হারালো সফরকারীদের, ভক্ত সমর্থকদের উল্লাস। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতের বেলা অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে বলছে পুলিশ। প্রকাশক হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। দীপন হত্যার পর আজিজ সুপার মার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ, নিরাপত্তা জোরদারের দাবি। ময়মনসিংহে 8 বছরের শিশু ফরহাদ হত্যা মামলার রায় ঘোষণা। 6 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। এবং মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা চলছে। নিশ্চিত বিজয়ের পথে সুচির দল এনএলডি, ক্ষমতাসীন দলের পরাজয় শিকার। এই ছিল রাত 11টার সময়। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।